পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। লেবাননে স্থল অভিযান চালিয়ে হুমকির মুখে পড়ছে ইসরায়েলি বাহিনী। পরে জানিয়ে দিব লেবানন সীমান্তের আরও 4টি শহরকে সামরিক অঞ্চল ঘোষণা ইসরায়েলের। জানিয়ে দিব জিম্মিদের নিয়ে যে বার্তা দিল ফিলিস্তিনি যোদ্ধারা। এছাড়াও থাকবে ইসরায়েলের গোয়েন্দা ইউনিটে রকেট হামলা হিজবুল্লাহর। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার পারমাণবিক পরাশক্তি হতে চায় উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে স্থল অভিযান চালিয়ে ভয়াবহ হুমকির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। একদিকে যখন ইসরায়েলি সেনারা অভিযানের জন্য লেবাননে ঢুকছে, তখনই অন্যদিকে ফাঁদ পেতে ইসরায়েলি সেনাদের দলগুলোকে আক্রমণের মুখে ফেলছে হিজবুল্লাহর যোদ্ধারা। একই সাথে ইসরায়েলকে লক্ষ্য করে ক্রমাগত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়ে যাচ্ছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। বিশ্লেষকরা বলছে ইসরায়েলি বাহিনী প্রযুক্তি ও মার্কিন অস্ত্রের বলে শক্তিশালী অবস্থানে থাকলেও স্থল অভিযানে লেবাননের মাটিতে তারা বিপাকে পড়বে। বলা হচ্ছে ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক অথবা বিমান থেকেই ভালো যুদ্ধ পরিচালনা করতে পারে। স্থল অভিযানে তাদের কোনো আশ্রয় ছাড়া জীবন বাঁচানোর জন্যই দৌড়াতে হবে। এর আগে 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এক প্রকার পিছু হটতেই বাধ্য হয় ইসরায়েলি বাহিনী। স্থল অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননে ঢোকার পর হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা। এছাড়াও সীমান্তের অন্যান্য স্থানে গেরিলা কায়দা ইসরায়েলি বাহিনীর উপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের যোদ্ধারা। এতে আহত সেনাদের নিয়ে পিছু হটতে বাধ্য হয় নেতানিয়াহু বাহিনী। এদিকে হিজবুল্লাহর সঙ্গে প্রবল সংঘাতের মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে বৈরুতের দক্ষিণ শহরতলিতে 4টি খুবই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে এবং একটি হামলা হয়েছে সুয়েফাত এলাকায়। লেবানন সীমান্তের আরও 4টি শহরকে সামরিক অঞ্চল ঘোষণা ইসরায়েলের। লেবাননের সীমান্ত এলাকার কাছে 4টি শহরকে বদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। যে ঘোষণা এসব এলাকায় স্থল অভিযান চালানোর সম্ভাব্য ইঙ্গিত দিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রোশ, হানিক্রো, স্লোমি, হানিতা ও আরফ আল আরমশে এলাকায় পরিস্থিতিগত মূল্যায়নের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত 11টা থেকে এসব এলাকায় প্রবেশ নিষিদ্ধ হয়েছে। এর আগে লেবাননের বেসামরিক নাগরিকদের সিডনের উত্তরে আওয়ালি নদী এবং রোশ হানিক্রার মধ্যবর্তী উপকূলীয় অঞ্চল ছেড়ে যাওয়ার আহ্বান জানান সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রেই। এবার এই ঘোষণা এলো গত 23 সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সাথে চলমান উত্তেজনার মধ্যে লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সূত্র ইউএনবি। জিম্মিদের নিয়ে যে বার্তা দিল ফিলিস্তিনি যোদ্ধারা। গাজায় ইসরায়েলি হামলার 1 বছর পূর্ণ হয়েছে গতকাল 7 অক্টোবর। এই হামলার 1 বছর পূর্ণ হয়েছে। যুদ্ধের বর্ষপূর্তির পর জিম্মিদের নিয়ে বার্তা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজায় যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক ভাষণে হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা জানান, ইসরায়েলের সঙ্গে হামাসের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে। এ সময় তিনি গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের নিয়েও একথা বলেন। তিনি বলেন, যখন জিম্মিদের কথা আসে আমি দখলদারদের এবং জিম্মিদের পরিবারকে বলতে চাই, আপনারা 1 বছর আগে সমস্ত জিম্মিকে জীবিত মুক্ত করতে পারতেন, কিন্তু নেতানিয়াহুর উচ্চ আকাঙ্ক্ষা সবসময় জিম্মিদের বিরুদ্ধে এবং জিম্মিদের পরিবারের বিরুদ্ধে ছিল। হামাসের এই মুখপাত্র বলেন, আমরা প্রথম দিন থেকেই জিম্মিদের নিরাপদ স্থানে রাখার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আমাদের ধর্মের নিয়ম এবং মানবতার নিয়ম মেনে চলি। বন্দি বিনিময়ের জন্য আমরা তাদের নিরাপদ স্থানে রেখেছি। উল্লেখ, গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখন তাদের হাতে শতাধিক বন্দী আছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 41,909 জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 97,303 জন। গত 1 বছর ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির এই হামলায় গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। ইসরায়েলের গোয়েন্দা ইউনিটকে রকেট হামলা হিজবুল্লাহর। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে আনুমানিক 5টি প্রজেক্টাইল
উৎক্ষেপণ শনাক্ত করার পরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। রয়টার্স রিপোর্ট করেছে, সামরিক বাহিনী বলেছে যে কিছু ক্ষেপণাস্ত্র বাধা দেওয়া হয়েছিল, বাকিগুলি খোলা জায়গায় পড়েছিল। লেবাননের হিজবুল্লাহ পরে একটি বিবৃতি জারি করে বলেছে যে তারা তেল আবিবের কাছে একটি সামরিক গোয়েন্দা ইউনিটকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০ এর গ্লিট ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অভিযান চালিত হয়েছিল। উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে মধ্যরাত থেকে শুরু করে বিকেল পর্যন্ত লেবানন ভিত্তিক ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২০০রও অধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, একর এবং ক্রেয়াক্ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট। অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি, তবে রকেট হামলায় ইসরায়েলে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে আইডিএফ। এবার পারমাণবিক পরাশক্তি হতে চায় উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্রসহ সামরিক দিক থেকে উত্তর কোরিয়া পরাশক্তি হয়ে ওঠার পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে জানিয়েছে দেশটির নেতা কিম জং উন। একই সঙ্গে শত্রুর আক্রমণের শিকার হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না এই নেতা। মঙ্গলবার উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। বর্তমানে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে গত সপ্তাহে সিউল একটি সামরিক কুচকাওয়াজ করেছে, সেখানে গোপন বাংকার ধ্বংস করতে পারে এমন দানবীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। এমনকি দক্ষিণের প্রেসিডেন্ট কিমকে সতর্ক করে বলেছেন, পরমাণু ব্যবহার করার মানে হবে তার রাজত্বের শেষ পরিণতি। মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো নিজের বক্তব্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে টেনে আনলেন কিম। বললেন, ওয়াশিংটনের সঙ্গে যোগসাজ করে কোরীয় উপদ্বীপে অস্থিতিশীল তৈরি করছে সিউল। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার জোটের দিকে ইঙ্গিত করে কিম বলেন, ইউল তার বক্তৃতায় উত্তর কোরিয়ার অবসানের বিষয়ে কিছু রুচিহীন ও অশ্লীল মন্তব্য করেছেন। এটি প্রমাণ করে যে তিনি তার প্রভুর শক্তির উপর অন্ধ বিশ্বাসে সম্পূর্ণভাবে মগ্ন।